ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন ৭০ জনের শুনানি করেছে। তাদের মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। রোববার বিকেল ৫টায় শুনানি শেষে এ তথ্য জানা যায়। এদিকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত কার্যবলীর সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর রোববার দ্বিতীয় দিনের আবেদনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল 10টা থেকে শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এদিন ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দুদিনে ১৪০ জনের শুনানি শেষ হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়া প্রার্থীরা বলেন, আপিল শুনানির মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। আমার মনোনয়ন, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। ত্রুটি ছিল, এগুলি ফিল আপ করে দেওয়ার পর আল্লাহর রহমত আজকে আমি অ্যাকসেপ্ট। আলহামদুলিল্লাহ, আমি মনোনয়ন বৈধ পেয়েছি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নির্বাচনের প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা হুমকি আসতে পারে। সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভও নয়। বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। শুধু মবক্রেসি নয়, মানে পরিস্থিতি এমন, ভোটের আগে প্রায় ফলাফল ঘোষণা হয়ে যাবার মতো হয়েছে না। অন্যায় বলছি না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, মূল প্রতিদ্বন্দ্বী একটা তো নাই, তার অন্যায় অত্যাচারের কারণে পরিত্যক্ত বিতাড়িত, তারা এখন ভোট করতে পারছেন না। অতএব কোনো শক্তি একক হয়ে গেছেন, হবার ফলে প্রশাসন মনে করছে তাদেরকে যে কোনোভাবে সার্ভ করার চেষ্টা করি। এই প্রশাসনকেও আমি বলি যে এটাই চূড়ান্ত বিষয় নয়। এর আগে সকালে আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এসএম আরিফের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে ইইউ বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। দুই একটি ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো সমস্যা হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হওয়া এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। ছোট দল বড় দল সবাই আমরা মনে করি যে তারা একটা মানে লেভেল প্লেন ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। টেকনাফ সীমান্তে মায়ানমারের গুলিতে এক বাংলাদেশি শিশু হত্যার বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। খুবই আমরা কন্ডেম করি, এটা খুবই আমাদের
মানে এটা আনফরচুনেট ইভেন্ট, আমরা আনফরচুনেট ইনসিডেন্ট। তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ক্ষমতার ভার জনগণের দিকে রাখতে চাইলে হ্যাঁ ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের। 8টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 8 জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় এই পদক। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রের ভেতরে যে বৈষম্য আছে তা দূর করে ধনী দরিদ্র সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং ছাত্রীদের প্রতি অবিচার। দেশের সংস্কার এবং নাগরিক ক্ষমতায়নের উপর জোর দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। গণভোটের প্রস্তাবগুলো সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সংসদ নির্বাচনে কাকে ভোট দেয়া হচ্ছে সে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। আমরা কিন্তু এবার দুটো ভোট দেব। একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যিই সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। আগামী প্রজন্মকে শহরপ্রেমী হিসেবে গড়ে তোলার উপর জোর দেন দুই প্রশাসক। আমরা এই উদ্যোগটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করছি। এটা একটি বড় কারণ ছিল যে এই নগরায়নটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক আরবানাইজেশন কিংবা ডেমোক্রেটিক আরবানিজম। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবং প্রচুর পার্টিসিপেশন আমরা পেয়েছি। জাতীয় পার্টির 3 অংশের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের শুনানি শুরু হলে হাইকোর্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে হবে বলে হাইকোর্ট। পরে 11 জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। নির্বাচনকে ঘিরে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনা সদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক অভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা লক্ষ্য করা গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের সঙ্গে অনেকেই আপোষ করলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। 11 সময়েও তিনি আপোষহীন ছিলেন। নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাটিয়েছেন এবং গণতন্ত্র ও নারীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এবং খালেদা জিয়া আপোষ করেন নাই। বিগত দীর্ঘ 15-16 বছর ধরে জেলের 6 বছর জেলে কাটিয়েছে, তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তারপরও বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের একটি অভিযোগের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানির দিন নির্ধারণে শিগগিরই আবেদন করবে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী M.H. তামিম জানান, মামলার সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানি 15 জানুয়ারি। এসএম আরিফের আরেকটি রিপোর্ট। 24 জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। সেই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। আপিলের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী M.H. তামিম বলেন, মামলার সারসংক্ষেপ প্রস্তুত, 2-1 দিনের মধ্যেই শুনানির জন্য আবেদন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেছেন প্রসিকিউশন। 15 জানুয়ারি শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। অসংখ্য কথোপকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই 2 জন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণ অভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। আইনি সীমাবদ্ধতার মধ্যেই আসামিকে খালাসের চেষ্টা করবেন বলে জানান রাষ্ট্রনিযুক্ত জয়ের আইনজীবী। আমি সমস্ত সাক্ষী পর্যালোচনা করব এবং যে সমস্ত প্রসিকিউশন থেকে যে সমস্ত এলিগেশন আনা হয়েছে, এলিগেশনকে ডিফেন্ড করার চেষ্টা করব। আশা করি আমি ট্রায়াল ফেস করে আমার আসামিকে আমি খালাস করতে সক্ষম হব। এদিন ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা জানান, উঠানে খেলার সময় সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ডাক্তাররা পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন। মাথায় এখনও গুলি রয়েছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অস্ত্রোপচার করা হতে পারে। এদিকে এই ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তিনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ালে রাখবার মাইজা বেইনে রাখবে বেইনালতি মারাত আছে গুলি হতাহত হয় না হতাহত ইদার না হতাহত ইদার না তো কেউ তো হারার হতাহত ইদার না মানুষ মায়া ফা মরিকেল কই দেনা না তাইলে বিনাট মুরাদের আর বউ তোর বউ তো দম কুরজাম বাঁধি ঠিক আছে না 5 লাখ 6 লাখ গাড়ি দিন ফার করে তো মানুষ কেউ দেখানে ভাই মানুষ চলিবে অবশেষে ফরিদপুরের আলিমুজ্জামান সেতুর উপর থেকে উদ্ধার করা দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। বোমা নিষ্ক্রিয়করণ দলের নেতৃত্ব দানকারী পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ জানান, এটি সাধারণ বোমা থেকে শক্তিশালী ও প্রাণঘাতী ছিল। এতে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এবং আইইডি ও পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত ছিল। শক্তিশালী হওয়ায় এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় 15 ফিট উপরে উঠে যায়। আইপিএলের ঘটনায় ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, সরকার ব্যবসা বাণিজ্য আরও উদারীকরণ এবং
গতিশীল করতে নতুন আমদানি নীতি আদেশ জারি করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বর্তমানে রপ্তানি বাণিজ্য কিছুটা কমেছে এবং উদার বাণিজ্যে কিছুটা সংকট রয়েছে স্বীকার করে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিই না। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্য। রাজধানী কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপির ডিবি প্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁ থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার তেজগাঁ থানায় অজ্ঞাত পরিচয় 4-5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। এ হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি, আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। মাঘ মাস শুরু হওয়ার আগেই রাজধানী সহ সারা দেশে শুরু করেছে তীব্র শীত, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ। বিশেষ করে পৌষ মাঘ শেষ হওয়ার আগে থেকেই তীব্র শীত অনুভূত হওয়ার ফলে মাঘের শীত বাঘের গায়ে প্রবাদটি স্মরণ করিয়ে দেয়। আর তাই শীতের তীব্রতা ও স্থায়িত্ব নিয়ে আবহাওয়া পূর্বাভাস বলছে শীতের এই তীব্রতা থাকতে পারে জানুয়ারি মাস জুড়ে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এমনিতেই গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চলে বাড়ছে তাপমাত্রা, আর বিদায় নিতে চলেছে পৌষ মাস। চলতি মাসের 7 জানুয়ারি দেশে 44 জেলার উপর বয়ে যায় শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে শৈত্যপ্রবাহের কবলে রয়েছে আরও 13 জেলা। তবে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 7.3 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তেঁতুলিয়া সহ মোট 11টা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, জানিয়ে শীতের তীব্রতা জানুয়ারি জুড়ে থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক। সামনের দিনগুলোতে তাপমাত্রা 14 এবং 15 তারিখে কমে যেতে পারে, তখন হয়তো কুয়াশার পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। এখন যেহেতু গত কয়েকদিন ধরে কুয়াশার পরিমাণটা অনেকটাই কম আছে। আর আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 14 জানুয়ারি থেকে সারা দেশে আবারও শীত কিছুটা বাড়তে পারে। এই অবস্থা আরো 13 তারিখ পর্যন্ত থাকতে পারে। 14 তারিখ থেকে কুয়াশার পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট ট্যাক্স পরিশোধ বাস্তবায়ন হলে সরকারের খরচ কমে যাবে বলে জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার টাকা খরচ করে টাকা ছাপায়, লেনদেন ডিজিটাল হলে খরচও বেঁচে যাবে। সকল অর্থনৈতিক লেনদেন ডিজিটালাইজেশন করতে হবে জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে ই রিটার্ন সংযোগ করতে হবে। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ই রিটার্ন শেষ হলে কর্পোরেট রিটার্ন ও ইটিডিএস আগামী 2 মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। অপব্যবহারের সুযোগ নেই, অর্থ মন্ত্রণালয় সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত। ভ্যাটের ক্ষেত্রে ওনাদের পুরো ভ্যাটটা হিসাব করে জমা দিতে হবে, যে এই উদ্যোগটা ওনারা আমাদের কাছে প্রপোজ করেছেন। এখনো পারসেপশন পর্যায়ে আছে। আমরা যদি এটাকে ম্যাচুরিটি পর্যায়ে নিতে পারি, তাহলে যে স্মল যারা ব্যবসায়ী, তাদের ভ্যাট নিয়ে ভয় নেই, কারণ তারা কাস্টমার থেকে আদায় করে। তাদের ভয় হলো আমাকে যদি ইনকাম ট্যাক্স ওনারা যদি ধরে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এসএমইদের জন্য যে আমাদের বলা আছে 70 লাখ টাকা পর্যন্ত যদি বছরে তার টার্নওভার হয়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে না। আমরা এটাকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে এসেছি।